দ্য ফার্স্ট ওয়ান, প্রথমটি হচ্ছে এবিসি। এবিসি অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান, যেটাকে বলা হয় যে একেবারে প্রিলিমিনারি নলেজ বা এলিমেন্টারি নলেজ বা প্রাইমারি নলেজ। এবিসি মানে প্রাথমিক জ্ঞান। উদাহরণগুলো দেখুন, সে কম্পিউটারের বিষয়ে কিচ্ছু জানে না, মানে তার এবিসিও নেই। এক্ষেত্রে কি বলবেন? হি ডাজন্ট নো ইভেন দ্য এবিসি অফ কম্পিউটার। হি ডাজন্ট নো ইভেন দ্য এবিসি অফ কম্পিউটার। ওয়ান মোর এক্সাম্পল, তুমি ইংরেজির ক খ কিচ্ছু জানো না। এটার দ্বারা বোঝায় যে তুমি কিচ্ছু জানো না, মানে এবিসি নলেজও নয়, প্রাথমিক যে নলেজটা দরকার সেটাও নেই। সেটা কিভাবে বলবেন? ইউ ডোন্ট নো ইভেন দ্য এবিসি অফ ইংলিশ। ইউ ডোন্ট নো ইভেন দ্য এবিসি অফ ইংলিশ। 2. A bolt from the blue. A bolt from the blue. এই ফ্রেজটির অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, মানে আকস্মিক ঘটনা। কোনো আকস্মিক একটা নিউজ আসার পরে যে ঠাস করে মনে হয় যে মাথায় একেবারে আকাশ ভেঙে পড়া, সেটাকে বলা হয় আ বোল্ট ফ্রম দ্য ব্লু। বজ্রপাত বা আকস্মিক ঘটনা মানে সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড, এমন একটা কিছু যেটা আপনি কখনো এক্সপেক্ট করেন না, এটাকে এটা বলা হয়ে থাকে। তাহলে সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড। লেটস সি এক্সাম্পলস। এক্সাম্পল প্রথমটা হচ্ছে, দ্য নিউজ অফ হার ফাদার্স ডেথ কেম টু হার অ্যাজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। দ্য নিউজ অফ হার ফাদার্স ডেথ কেম টু হার অ্যাজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। তার বাবার মৃত্যুর খবরটি তার কাছে যেন বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত করেছিল, মানে এত বেশি তাকে শক করেছিল। দ্য নিউজ অফ হার ফাদার্স ডেথ কেম টু হার অ্যাজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। The news of her father's death came to her as a bolt from the blue. তার বাবার মৃত্যুর খবরটি তার কাছে যেন বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত করেছিল। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, you reacted as if it struck you like a bolt from the blue. তুমি এমনভাবে প্রতিক্রিয়া জানালে যেন তোমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তুমি এমনভাবে প্রতিক্রিয়া জানালে যেন তোমার মাথায় আকাশ ভেঙে পড়লো। You reacted as if it struck you like a bolt from the blue. Third, above board. Above board এর অর্থ হচ্ছে, এই ফ্রেজটির অর্থ হচ্ছে ন্যায় ও বৈধ, যেটা হচ্ছে সন্দেহের অতীত, সন্দেহের উপরে যেটা। above board ন্যায় ও বৈধ, যেটাকে আমরা বলি বাংলায় মানে ইসে বলা হবে honest and legal, ন্যায় ও বৈধ। Let's see examples. His activities are praiseworthy and above board. তার কর্মকাণ্ডগুলো প্রশংসনীয় এবং হচ্ছে সন্দেহের অতীত। His activities are praiseworthy and above board. তার কর্মকাণ্ডগুলো প্রশংসনীয় এবং সন্দেহের অতীত। Another example, his words aren't above board. তার কথাবার্তা সন্দেহের উদ্রেক করে, মানে তার কথাবার্তায় সন্দেহের ভাব আছে। এটা হচ্ছে his words aren't above board, মানে সন্দেহের উপরে নয়। ফোর্থ, above all মানে হচ্ছে সর্বোপরি। এই ফ্রেজটির অর্থ হচ্ছে সর্বোপরি। above all he is an honest man. সর্বোপরি তিনি একজন সৎ মানুষ। above all he is an honest man. সর্বোপরি তিনি একজন সৎ মানুষ। নেক্সট এক্সাম্পল, সর্বোপরি মানুষটি ছিল একটা প্রতারক। above all the man was a cheater. above all the man was a cheater. সর্বোপরি মানুষটি ছিল একটা প্রতারক। ফিফথ, অ্যাকিলিস হিল। এটা বিসিএস এর একটা প্রশ্ন। অ্যাকিলিস হিল মানে হচ্ছে দুর্বল জায়গা বোঝায়, মানে ছোটখাটো কিন্তু পতন ঘটাতে পারে এমন একটা কিছুকে বোঝায়। এটা হচ্ছে অ্যাকিলিস হিল। এটার আমরা করব যে ইংরেজিতে যদি এটাকে আমরা সংজ্ঞায়ন করি তাহলে এরকম করে আসে ওয়ার্ডটা যে ফল্ট। তাহলে আমরা উইক পয়েন্ট কজিং ফল, মানে স্মল ফল্ট, ছোটখাটো ভুল কিন্তু সেটা পতন ঘটাতে পারে। উদাহরণগুলো দেখুন, আই নো হিজ অ্যাকিলিস হিল ভেরি ওয়েল। আমি তার দুর্বল জায়গা সম্বন্ধে খুব ভালোভাবে জানি। আই নো হিজ অ্যাকিলিস হিল ভেরি ওয়েল। যাকে আমরা নেক্সট এক্সাম্পল এবার দিচ্ছি যে দে কুডন্ট আইডেন্টিফাই আওয়ার অ্যাকিলিস হিল। তারা আমাদের দুর্বল জায়গা শনাক্ত করতে পারেনি। দে কুডন্ট আইডেন্টিফাই আওয়ার অ্যাকিলিস হিল। তারা আমাদের দুর্বল জায়গা শনাক্ত করতে পারেনি। সিক্সথ,
নাম্বার 4 কি ছিল? ব্লো হট অ্যান্ড কোল্ড, এক মুখে সিক্সথ, দুই কথা বলা। আফটার অল। both to আফটার অল মানে হচ্ছে praise মোটের ওপর, and blame সবকিছু at the সত্ত্বেও, same time, যেটাকে একই সাথে ইংরেজিতে আমরা প্রশংসা ডিফাইন এবং করলে একই হবে সাথে ইন স্পাইট অফ দোষারোপ করা, এভরিথিং, এটি সবকিছু বুঝিয়ে থাকে। সত্ত্বেও। লেটস সি নাম্বার এক্সাম্পলস। 5 কি ছিল? আফটার অল হার ফাদার ওয়াজ বুক আ প্যাট্রিয়ট। বুক সবকিছু মানে সত্ত্বেও বই বা পোকা, মোটের বই ওপর তার পাগল। বাবা ছিলেন on একজন who দেশপ্রেমিক। always এই কথাগুলো reads আসে সাধারণত একটা book only, ব্যাকগ্রাউন্ড যে টানার সবসময় পরে বই পড়ে। কিছু কথা হয়, So তারপরে dear এই viewers, ফ্রেজগুলো ইউজ করা হয়। today আফটার that's অল all, হিজ ফাদার that's all অথবা for হার today, ফাদার ওয়াজ আ and this all প্যাট্রিয়ট। Mustafa Shravan from Islamic Another University example, Bangladesh. after all you are going there with us. সর্বোপরি তুমি আমাদের সাথে সেখানে যাচ্ছ। After all you are going there with us. Seventh, all at once. এই ফ্রেজটির অর্থ হচ্ছে হঠাৎ, suddenly, যেটাকে বলি আমরা all at once, suddenly. Let's see examples. All at once he came to my campus to see me. হঠাৎ সে আমার সাথে দেখা করতে আমার ক্যাম্পাসে চলে আসলো। All at once he came to me, all at once he came to my campus to see me. Another example, হঠাৎ একটি শিয়াল জঙ্গল হতে বেরিয়ে আসলো। All at once a fox came out of the bush. All at once a fox came out of the bush. Eighth, all on a sudden. All on a sudden, or you have to say all of a sudden. এটার অর্থ হচ্ছে হঠাৎ, suddenly. এটার এক্সাম্পলগুলো হচ্ছে, হঠাৎ এক বন্ধুর সাথে বাজারে আমার দেখা হলো। I met one of my friends all on a sudden in the market. I met one of my friends all on a sudden in the market. Another example, সেটা হচ্ছে it started raining heavily all of a sudden. একটা অন দিয়ে বললাম আর একটা হচ্ছে অফ দিয়ে বললাম, দুটোর মানে হচ্ছে হঠাৎ, যে হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। It started raining heavily all of a sudden. Ninth, 9 নম্বরটি হচ্ছে all but. It's a phrase and that means প্রায়, যেটা ডিফাইন করলে নিয়ারলি, অলমোস্ট এটা বোঝায়। all but মানে প্রায়। Well, let's see examples. সাপটা প্রায় মরে গেছে। The snake is all but dead. The snake is all but dead. Another example, আমি যখন সেখানে পৌঁছালাম তখন খেলা প্রায় শেষ হয়ে গিয়েছিল। The game was all but over when I arrived there. The game was all but over when I arrived there. আমি যখন সেখানে পৌঁছালাম তখন খেলা প্রায় শেষ হয়ে গিয়েছিল। 10th, all in all. It's a phrase. এটার মানে হচ্ছে all in all অর্থ হচ্ছে সর্বে সর্বা, মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সুপ্রিম, যেটাকে আমরা বলে থাকি সুপ্রিম, অল পাওয়ারফুল। লেটস সি এক্সাম্পলস। তিনি হচ্ছেন এই অফিসের সর্বেসর্বা। হি ইজ অল ইন দিস অফিস। হি ইজ অল ইন দিস অফিস। Another example, মিস্টার হাবিবুর রহমান ইজ অল ইন দিস কলেজ। জনাব হাবিবুর রহমান হলেন এই কলেজের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, মানে সর্বেসর্বা। মিস্টার হাবিবুর রহমান ইজ all in this call. So dear viewers, এক নজরে আমরা আরেকবার দেখে নেব। প্রথমটি কি ছিল? এ বি সি, অর্থ কি? প্রাথমিক জ্ঞান, যেটাকে বলা হয় প্রাইমারি অর এলিমেন্টারি নলেজ। নাম্বার 2, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এই ফ্রেজটির অর্থ ছিল বিনা মেঘে বজ্রপাত বা আকস্মিক ঘটনা, যেটাকে বলা হয় সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড। নাম্বার 3, অ্যাবাভ বোর্ড। অ্যাবাভ বোর্ড এই ফ্রেজটির অর্থ ছিল ন্যায় ও বৈধ, যেটাকে সন্দেহের অতীত বলা যায়, অনেস্ট অ্যান্ড লিগ্যাল। নাম্বার 4, অ্যাবাভ অল, এর অর্থ ছিল সর্বোপরি। নাম্বার 5, অ্যাকিলেস হিল, এই ফ্রেজটির অর্থ হচ্ছে দুর্বল জায়গা, ছোটোখাটো কিন্তু পতন ঘটাতে পারে এমন কিছু। স্মল ফল্ট, উইক পয়েন্ট, কজিং ফল, মানে ছোটোখাটো ভুল কিন্তু পতন ঘটাতে পারে। নাম্বার 6, আফটার অল, এই ফ্রেজটির অর্থ ছিল সব কিছু সত্ত্বেও, মোটের ওপর, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন স্পাইট অফ এভরিথিং। নাম্বার 7, অল অ্যাট অনস, এই ফ্রেজটির অর্থ ছিল হঠাৎ, সাডেনলি। নাম্বার 8,
অল অন আ সাডেন অথবা অল অফ এ সাডেন, এই ফ্রেজটির অর্থ হচ্ছে হঠাৎ, সাডেনলি। নাম্বার 9, অল বাট, এর অর্থ হচ্ছে প্রায়, যেটাকে ইংরেজিতে বলা হয় নিয়ারলি, অলমোস্ট, এভাবে এক্সপ্রেস করা যায়। নাম্বার 10, অল ইন অল, এর অর্থ হচ্ছে সর্বে সর্বা, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যেটাকে বলা হয় সুপ্রিম, অল পাওয়ারফুল। নাম্বার 1, ওয়াল ইন আ রো, এর অর্থ হচ্ছে, এই ফ্রেজটির অর্থ হচ্ছে একটানা, যাকে ডিফাইন করলে পাবো কন্টিনিউয়াসলি, অল ইন আ রো। লেটস সি এক্সাম্পলস। I read 10 sayings of Prophet Muhammad sallallahu alaihi wasallam all in a row. আমি একটানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি বাণী পড়লাম। I read 10 sayings of Prophet Muhammad sallallahu alaihi wasallam all in a row. Next example. I worked 5 hours today all in a row. আমি আজ একটানা 5 ঘন্টা কাজ করলাম। I worked 5 hours today all in a row. আমি আজ একটানা 5 ঘন্টা কাজ করলাম। নাম্বার 2, above one's station, এই ফ্রেজটির অর্থ হচ্ছে পদমর্যাদার বাইরে, ডিফাইন করলে পাবো বিয়ন্ড ওয়ানস অ্যাবিলিটি, মানে কারো সাধ্যের বাইরে, কারো পদমর্যাদার বাইরে। লেটস সি এক্সাম্পলস। দিস ইজ নান অফ ইউর বিজনেস, ইট ইজ অ্যাবভ ইউর স্টেশন। দিস ইজ নান অফ ইউর বিজনেস, ইট ইজ অ্যাবভ ইউর স্টেশন, এটা আপনার কাজ নয়, এটা আপনার সাধ্যের বাইরে, মানে আপনার পদমর্যাদার বাইরে। Another example, the man tried his best but the post was above his station. মানুষটি তার সর্বোচ্চ চেষ্টা করলো কিন্তু পোস্টটি ছিল, মানে তার পদটি ছিল তার পদমর্যাদার বাইরে। The man tried his best but the post was above his station. এরকম একটি উদাহরণ আপনারা জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার বইটিতে পাবেন। Well, নাম্বার 3, above one's means, এই ফ্রেজটির অর্থ হচ্ছে সামর্থ্যের বাইরে, মানে আয়ের অধিক ব্যয় করে যে জীবনযাপন করা, সেটাকে above one's means এটা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। ডিফাইন করলে পাবো beyond one's income, মানে আয়ের অধিক ব্যয় করা। Let's see examples. Don't live above your means, তোমার সামর্থ্যের বাইরে জীবনযাপন করো না, মানে সাধ্যের বাইরে খরচ করে জীবনযাপন করো না। Don't live above your means. Next example. He who doesn't live above his means suffers in life. He who doesn't live above his means suffers in life. যে তার সাধ্যের মধ্যে জীবনযাপন করে না, সে জীবনে কষ্টে ভোগে, মানে সাফার করে। নাম্বার 4, অ্যাডভান্সড ইন লাইফ, অ্যাডভান্সড ইন লাইফ, এই ফ্রেজটির অর্থ হচ্ছে বৃদ্ধ, যাকে ডিফাইন করলে পাবো এজড, ওল্ড। Let's see examples. Though he is not much advanced in life, he is experienced. Though he is not much advanced in life, he is experienced. যদিও তিনি বয়সে খুব বেশি বড় নন, বিজ্ঞ নন বয়সের দিক থেকে, তবুও তিনি অভিজ্ঞ। Though he is not much advanced in life, he is experienced. Next example. My friend Rakib is not advanced enough in life but can do many things. My friend Rakib is not advanced enough in life but can do many things. আমার বন্ধু রাকিব বয়সে খুব বড় নয় কিন্তু অনেক কিছুই করতে পারে। নাম্বার 5, all and sundry, all and sundry, that means সবাই, এই ফ্রেজটির অর্থ হচ্ছে সবাই, ডিফাইন করলে পাবেন all people, সাধারণ কথায় all people. Examples. She invited all and sundry to her marriage ceremony. She invited all and sundry to her marriage ceremony. সে তার বিবাহ অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করেছিল। Another example. He requested all and sundry to join the procession. মিছিলে যোগদান করার জন্য সে আমাদের সবাইকে অনুরোধ করেছিল। He requested all and sundry
to join the procession. Number 6, all over with. all over with এই ফ্রেজটির অর্থ হচ্ছে সর্বশান্ত, যাকে ডিফাইন করলে পাবেন ruined, মানে একেবারে শেষ হয়ে যাওয়া। মাস্টার বই একটি এক্সাম্পল আছে, দেখুন সেটি হচ্ছে it is all over with the old man. it is all over with the old man, মানে বৃদ্ধ লোকটি সর্বশান্ত হয়ে গেল। Another example, my father was all over with after losing all his property in the river erosion. My father was all over with after losing all his property in the river erosion. নদী ভাঙ্গনে সমস্ত সম্পত্তি হারিয়ে আমার বাবা সর্বশান্ত হয়ে গেছিল। Number 7, against the grain. against the grain এই ফ্রেজটির অর্থ হচ্ছে অনিচ্ছায়, beyond one's will, মানে কারো ইচ্ছার বাইরে থেকে করা। এক্সাম্পল, she agreed to marry him against the grain, মানে মেয়েটি অনিচ্ছায় তাকে বিয়ে করতে রাজি হয়েছিল। the girl agreed to marry him, বা she agreed to marry him against the grain, সে বা মেয়েটি তাকে অনিচ্ছায় বিয়ে করতে রাজি হয়েছিল। Another example, I agreed to their proposal against the grain. I agreed to their proposal against the grain. আমি আমার অনিচ্ছায় তাদের প্রস্তাবে রাজি হলাম। আমি আমার অনিচ্ছায় তাদের প্রস্তাবে রাজি হলাম। Number 8, an apple of discord. An apple of discord এই ফ্রেজটির অর্থ হচ্ছে ঝগড়া বা বিবাদের কারণ। ডিফাইন করলে অনেকগুলো পাওয়া যায়। ম্যাটার অফ ডিসপুট মানেও ঝগড়া বা বিবাদের কারণ। বোন অফ কন্টেনশন এটাও একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে ঝগড়া বা বিবাদের কারণ। সাবজেক্ট অফ কোয়ারেল এটার অর্থ হচ্ছে ঝগড়া বা বিবাদের কারণ। লেটস সি এক্সাম্পলস। The paternal property has become an apple of discord between the two brothers. পৈতৃক সম্পত্তি তাদের দু ভাইয়ের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। The paternal property has become an apple of discord between the two brothers. Another example, a little piece of land has become an apple of discord among his brothers. এক খণ্ড জমি তার ভাইদের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এক খণ্ড জমি তার ভাইদের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপরটাতে বিটুইন ছিল, তারপরটাই অ্যামং। অ্যামং মানে অনেকের মধ্যে, বিটুইন মানে দুইজনের মধ্যে। এ লিটল পিস অফ ল্যান্ড হ্যাজ বিকাম অ্যান অ্যাপল অফ ডিসকর্ড অ্যামং হিজ ব্রাদার্স। নাম্বার 9, অ্যাজ ইফ। অ্যাজ ইফ এর অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইট উড বি মানে যেন কি যে হতো, এই টাইপের। এক্সাম্পলস, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলে যেন সে সব জানতা শমশের। এখানে একটি বিষয় মনে রাখবেন, সেটি হলো যখন অ্যাজ ইফ ইউজ করবেন তখন দুইটি পার্ট যুক্ত থাকে। বাক্যটিতে দুইটি পার্ট থাকে। প্রথম অংশে যদি প্রেজেন্ট থাকে পরের অংশে পাস্ট ইনডেফিনিট হবে। আর যদি প্রথম অংশে যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশে পাস্ট পারফেক্ট হবে। যেমন উদাহরণগুলো দেখুন, হি টক্স প্রেজেন্ট অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এই অংশ পাস্ট করা আছে। আর তার পরের বাক্যটিতে করা আছে হি টকড, সে এমনভাবে কথা বলতো অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। এখানে পাস্ট প্রথম অংশে, তার পরের অংশে পাস্ট পারফেক্ট। সে এমনভাবে কথা বলতো যেন সে সব জানতা শমশের ছিল। আরও একটি উদাহরণ দেখুন, ইউ অর্ডার মি অ্যাজ ইফ আই ওয়ার ইউর ওয়াইফ। তুমি এমনভাবে আদেশ করো যেন আমি তোমার ঘরের বউ। এখানে মনে রাখবেন যে যদি এই পাশে প্রেজেন্ট থাকে ওই পরের অংশ তো পাস্ট হয়। পাস্ট হলে যদি ওয়াজ, হি থাকে, শি থাকে, যেটাই থাক, যদি ওয়াজ বসার পজিশন আসে তাহলে সেখানে অজ হবে না, সব ক্ষেত্রে ওয়ার হবে। হি হোক, আই হোক, সকল ক্ষেত্রে ওয়ার হবে। ইফ আই ওয়ার ইউর ওয়াইফ, তুমি এমনভাবে আদেশ করো যেন আমি তোমার ঘরের বউ ছিলাম। নাম্বার 10, অ্যাজ ইট ওয়ার। এটির অর্থ হচ্ছে যেন, লাইক। লেটস সি এক্সাম্পলস। দ্য সান ইজ অ্যাজ ইট ওয়ার দ্য ল্যাম্প অফ দ্য স্কাই। সূর্যটা যেন আকাশের একটি বাতি। দ্য সান ইজ অ্যাজ ইট ওয়ার দ্য ল্যাম্প অফ দ্য স্কাই। সূর্যটা যেন আকাশের একটি বাতি। অ্যাজ ইট ওয়ারটি মিডিলে বসবে, এটির অর্থ হচ্ছে যেন। তারপরে আরও একটি উদাহরণ, দ্য হাউস ইজ
অ্যাজ ইট ওয়ার আ রয়্যাল প্যালেস, বাড়িটা যেন একটা রাজকীয় প্রাসাদ। দ্য হাউস ইজ অ্যাজ ইট ওয়ার আ রয়্যাল প্যালেস। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এক নজরে আরেকবার দেখে নেব। প্রথমটি কি ছিল? অল ইন আ রো। এই ফ্রেজটির অর্থ ছিল একটানা, যেটাকে বলা হয়েছে কন্টিনিউয়াসলি। নাম্বার 2, অ্যাবাভ অনস স্টেশন। এই ফ্রেজটির অর্থ ছিল পদমর্যাদার বাইরে, বিয়ন্ড ওয়ানস অ্যাবিলিটি, বিয়ন্ড অনস অ্যাবিলিটি। নাম্বার 3, অ্যাবাভ অনস মিনস। এই ফ্রেজটির অর্থ ছিল সামর্থ্যের বাইরে বা আয়ের অধিক ব্যয় করে জীবনযাপন করা, যেটাকে বলা যায় বিয়ন্ড ওয়ানস ইনকাম। নাম্বার 4, অ্যাডভান্সড ইন লাইফ। অ্যাডভান্সড ইন লাইফ এই ফ্রেজটির অর্থ ছিল বৃদ্ধ, যিনি এজড, ওল্ড, ইংরেজিতে এভাবে এটাকে এক্সপ্রেস করা যায়। নাম্বার 5, অল অ্যান্ড সান্ড্রে। এই ফ্রেজটির অর্থ ছিল সবাই, অল পিপল। নাম্বার 6, অল ওভার উইথ। অল ওভার উইথ এই ফ্রেজটির অর্থ ছিল সর্বশান্ত, যেটাকে বলা যায় রুইন্ড। নাম্বার 7, এগেনস্ট দ্য গ্রেন। এই ফ্রেজটির অর্থ হচ্ছে অনিচ্ছায়, বিয়ন্ড অনস উইল। নাম্বার 8, এটি ছিল অ্যান অ্যাপল অফ ডিসকর্ড। অ্যান অ্যাপল অফ ডিসকর্ড এই ফ্রেজটির অর্থ হচ্ছে ঝগড়া বা বিবাদের কারণ, ম্যাটার অফ ডিসপুট, বোন অফ কন্টেনশন, সাবজেক্ট অফ কোয়ারেল। নাম্বার 9, অ্যাজ ইফ। এই ফ্রেজটি ছিল যেন, এটির অর্থ ছিল যেন, অ্যাজ ইট উড বি। নাম্বার 10, অ্যাজ ইট ওয়ার। এই ফ্রেজটির অর্থ হচ্ছে, এটির অর্থ হচ্ছে যেন, এটিকে ইংরেজিতে লাইক দিয়ে প্রকাশ করা যায়। সো আজকে চতুর্থ পার্ট নিয়ে কথা বলবো, তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, অ্যাজ এ রুল। এই ফ্রেজটির অর্থ হচ্ছে নিয়ম মাফিক, যেটাকে ডিফাইন করলে পাবো ইউজুয়ালি, রুটিনলি, যেটা করা হয়। ওয়েল, লেটস সি এক্সাম্পলস। আমি নিয়মিত রাত 10টার দিকে ঘুম যাই। আই গো টু বেড অ্যাট 10 PM অ্যাজ এ রুল। আমি নিয়মিত রাত 10টার দিকে ঘুম যাই। আই গো টু বেড অ্যাট 10 PM অ্যাজ এ রুল। অ্যানাদার এক্সাম্পল, আমাদের বস প্রতিদিন নিয়মমাফিকভাবে 8টার সময় অফিসে আসেন। আওয়ার বস কাম টু অফিস অ্যাট 8 AM এভরি ডে অ্যাজ এ রুল। আওয়ার বস কাম টু অফিস অ্যাট 8 AM এভরি ডে অ্যাজ এ রুল। নাম্বার 2, অ্যাজ ইউজুয়াল। এই ফ্রেজটির অর্থ হচ্ছে যথারীতি, বরাবরের মতো, যেটাকে আমরা ডিফাইন করলে পাবো হ্যাবিচুয়ালি, ইউজুয়ালি। এক্সাম্পলস, I went to my native village this year also as usual. বরাবরের মতো আমি এবারও আমার নিজ গ্রামে গিয়েছিলাম। I went to my native village this year also as usual. Another example, you're late today also as usual. বরাবরের মতো তুমি আজকেও দেরি করলে, you are late today also, অথবা বলবেন you are also late today। অর্থটা যে কোনো জায়গায় নেওয়া যাবে, you are late today also as usual. Number 3, as like as two peas in a pod. As like as two peas in a pod. একই বৃন্তে দুটি ফুল, exactly alike, মানে একই রকম দেখতে, এটা বুঝিয়ে থাকে। এক্সাম্পল হচ্ছে, the two sisters are as like as two peas in a pod. Another example, the two friends were as like as two peas in a pod. দুই বন্ধু ছিল যেন একই বৃন্তে দুটি ফুল। The two friends were as like as two peas in a pod. এটা বোঝায় দুজনই একই রকম ছিল, এটা বোঝাতে। নাম্বার 4, as the crow flies. এই ফ্রেজটির অর্থ হচ্ছে সোজাসুজি, ডিফাইন করলে পাবেন ডিরেক্ট। এক্সাম্পলস, the first one,
My house is about 3 kilometers away from here as the crow flies. আমার বাসা এখান থেকে সোজাসুজি 3 কিলোমিটার দূরে. Another example, my school is about 2 miles away from my house as the crow flies. আমার স্কুলটি এখান থেকে সোজাসুজি 3 কিলোমিটার দূরে. Number 5, at a low ebb. At a low ebb এই ফ্রেজটির অর্থ হচ্ছে নিম্নমুখী, হ্রাসমান. ডিফাইন করলে কয়েকটি অর্থ পাওয়া যায়. এটা হচ্ছে ডিক্লাইনিং, ডিক্রিজিং, ফলিং, মানে কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, নিম্নমুখী হয়ে যাচ্ছে, এটা বুঝিয়ে থাকে. এক্সাম্পলগুলো দেখুন. His popularity is at a low ebb now, মানে তার জনপ্রিয়তা এখন হ্রাস পাচ্ছে. His popularity is at a low ebb now. Another example, most of the actors popularity is at a low ebb now. অধিকাংশ অভিনেতাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে. Most of the actors popularity, অধিকাংশ অভিনেতার জনপ্রিয়তা is at a low ebb now, এখন হ্রাস পাচ্ছে. Number 6, at a pinch এই ফ্রেজটির অর্থ হচ্ছে জরুরি অবস্থায়, in case of emergency. এক্সাম্পলগুলো হচ্ছে this little amount of money will not do at a pinch. জরুরি অবস্থায় এত অল্প পরিমাণ টাকা হবে না. This little amount of money will not do at a pinch. At a pinch মানে জরুরি অবস্থায়. Another example, it will greatly help us to overcome at a pinch. এটা আমাদের জরুরি অবস্থার উত্তরণে ব্যাপক সাহায্য করবে. It will greatly help us, এটা আমাদের ব্যাপকভাবে সাহায্য করবে to overcome, কাটিয়ে উঠতে, at a pinch, জরুরি অবস্থা. Number 7, at a round rate. At a round rate এই ফ্রেজটির অর্থ হচ্ছে নির্ধারিত মূল্যে, at the fixed price, যেটাকে বলি at the fixed price. এক্সাম্পলগুলো হচ্ছে things are selling in the shop at a round rate. এই দোকানটিতে নির্ধারিত মূল্যে জিনিসপত্র বিক্রি হচ্ছে. Things are selling in the shop at a round rate. এই দোকানে নির্ধারিত মূল্যে জিনিসপত্র বিক্রি হচ্ছে. Another example, no bargaining. It will be sold only at a round rate. কোনো দামাদামি নয়, এটা একদমে বিক্রি হবে. It will be sold only at a round rate. এটা একদমে বিক্রি হবে. Number 8, at a stand still. At a stand still এই ফ্রেজটির অর্থ হচ্ছে নিশ্চল, অচল অবস্থা, একেবারে থেমে যাওয়া. এক্সাম্পল প্রথমটি দেখুন, সেটি হচ্ছে ডিউ টু করোনা ভাইরাস আওয়ার লাইফ হ্যাজ ফলেন অ্যাট আ স্ট্যান্ড স্টিল. করোনা ভাইরাসের কারণে আমাদের জীবন অচল অবস্থায় পতিত হয়েছে. ডিউ টু করোনা ভাইরাস আওয়ার লাইফ হ্যাজ ফলেন অ্যাট আ স্ট্যান্ড স্টিল. করোনা ভাইরাসের কারণে আমাদের জীবন অচল অবস্থায় পতিত হয়েছে. Another example, the operation of the mill is now at a standstill. কারখানা এখন নিশ্চল অবস্থায় পড়ে আছে. The operation of the mill, কারখানার যে চলন, মানে কারখানার যে চলমান হওয়া, the operation of the mill is now at a standstill, মানে অচল অবস্থায় পড়ে আছে কারখানা. Number 9, at a straight. At a straight এই ফ্রেজটির অর্থ হচ্ছে বিরতিহীন ভাবে, একটানা, উইদাউট ব্রেক, উইথ অন এফোর্ট, এইভাবে বলা যায়. এক্সাম্পলগুলো হচ্ছে আই ক্যান রান 10 miles at a straight. আমি একটানা 10 মাইল হাঁটতে পারি. আই ক্যান রান, দৌড়াতে পারি. আপনি এটা বলবেন আই ক্যান ওয়াক, আই ক্যান রান, বোথ ক্যান বি সেড. আই ক্যান ওয়াক 10 miles at a straight. আমি একটানা 10 মাইল হাঁটতে পারি. Another example, I can't study long at a stretch. আমি একটানা দীর্ঘক্ষণ পড়তে পারি না. I can't study long at a stretch. আমি একটানা দীর্ঘক্ষণ পড়তে পারি না. Number 10, at all hazards মানে হচ্ছে শত বাধা বিপত্তি সত্ত্বেও. এই ফ্রেজটির অর্থ হচ্ছে শত বাধা বিপত্তি সত্ত্বেও. ডিফাইন করলে পাবেন in the face of all difficulties. In the face of all difficulties. এক্সাম্পলগুলো হচ্ছে আই উইল সাপোর্ট ইউর অপিনিয়ন অ্যাট অল হ্যাজার্ডস. শত বাধা বিপত্তি সত্ত্বেও আমি তোমার মতামতকে সমর্থন করব. আই উইল সাপোর্ট ইউর অপিনিয়ন অ্যাট অল হ্যাজার্ডস.
শত বাধা বিপত্তি সত্ত্বেও আমি তোমার মতামতকে সমর্থন করব। Another example, I supported her activities at all hazards. শত বাধা বিপত্তি সত্ত্বেও আমি তার কার্যক্রমকে সমর্থন করেছিলাম। I supported her activities at all hazards. Number 1, at any rate. এই ফ্রেজটির অর্থ হচ্ছে যে কোনো উপায়ে। ডিফাইন করলে পাওয়া যায় at any cost. এটাও একটি ফ্রেজ। Let's see examples. I must attend the program at any rate before 10 a.m. 10 a.m. যে কোনো উপায়ে আমি সকাল 10টার আগে অবশ্যই প্রোগ্রামে উপস্থিত হব। I must attend the program at any rate before 10 a.m. Another example, you have to come here at any rate by evening. সন্ধ্যার মধ্যে যে কোনো উপায়ে তোমাকে এখানে আসতে হবে। You have to come here at any rate by evening. সন্ধ্যার মধ্যে যে কোনো উপায়ে তোমাকে এখানে আসতে হবে। Number 2, at bottom. এই ফ্রেজটির অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে, ভিতরে ভিতরে। ডিফাইন করলে রিয়েলি, at the core, মানে ভিতরে ভিতরে। Examples, though he looks innocent, he is very clever at bottom. যদিও তাকে দেখে খুব হাবাগোবা মনে হয়, খুব বোকাশোকা মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সে খুবই চালাক। Though he looks innocent, he is very clever at bottom. Another example, he behaves as if he didn't know anything, but he knows everything at bottom. সে এমন ভাব দেখায় যেন সে কিছুই জানে না, কিন্তু ভিতরে ভিতরে সে সবই জানে। He behaves as if he didn't know anything, but he knows everything at bottom. Number 3, at the bottom of. এই ফ্রেজটির অর্থ হচ্ছে শীর্ষে। ডিফাইন করলে পাওয়া যাবে at the top of. Examples, the girl shouted at the bottom of his voice. মেয়েটি গলা ফাটিয়ে চিৎকার করলো। The girl shouted at the bottom of his voice. Another example, he tried to do the work at the bottom of his strength. সে তার সর্বশক্তি দিয়ে কাজটি করার চেষ্টা করলো। He tried to do the work at the bottom of his strength. Number 4, at dead of night. এই ফ্রেজটির অর্থ হচ্ছে গভীর রাতে। ডিফাইন করলে পাওয়া যাবে at midnight. Examples হচ্ছে, the police caught the culprit at dead of night. পুলিশ গভীর রাতে আসামিটাকে গ্রেফতার করলো। The police caught the culprit at dead of night. Another example, my phone rang up all on a sudden at dead of night. My phone rang up all on a sudden at dead of night. গভীর রাতে হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। Number 5, at all. এই ফ্রেজটির অর্থ হচ্ছে আদৌ, মোটেই। ডিফাইন করলে প্রাইমারিলি, ওয়েল। এক্সাম্পল গুলো হচ্ছে, I don't like him at all. আমি তাকে মোটেও পছন্দ করি না, আদৌ পছন্দ করি না। Another example, I don't know the girl at all. আমি মেয়েটাকে একদমই চিনি না, মানে মোটেও চিনি না। Number 6, at all events. এই ফ্রেজটির অর্থ হচ্ছে সর্ব অবস্থায়, সকল অবস্থায়, যাহাই ঘটুক, সর্বক্ষেত্রেই। In all cases. In all cases. এক্সাম্পল গুলো হচ্ছে, I shall stand by you at all events. I shall stand by you at all events. মানে সর্বাবস্থায় আমি তোমার পাশে দাঁড়াবো, যে কোনো অবস্থায়, যাহাই ঘটুক, সর্বক্ষেত্রে আমি তোমার পাশে দাঁড়াবো। Another example হচ্ছে, we should stand by the poor at all events. মানে সর্বাবস্থায় আমাদের উচিত গরিবদের পাশে দাঁড়ানো। We should stand by the poor at all events. Number 7, at arm's length. এই ফ্রেজটির অর্থ হচ্ছে দূরে, at a distance. এক্সাম্পল গুলো হচ্ছে, try to keep the bad boy at arm's length. Try to keep the bad boy at arm's length. মানে খারাপ সঙ্গকে, খারাপ ছেলেদেরকে দূরে রাখার চেষ্টা করো। Another example হচ্ছে, we should keep ourselves at arm's length from sins.
উই শুড কিপ আওয়ারসেলভস অ্যাট আর্মস লেন্থ ফ্রম সিনস, মানে পাপ থেকে আমাদের উচিত নিজেদেরকে দূরে সরিয়ে রাখা। নাম্বার 8, অ্যাট ক্রস পারপাসেস, এই ফ্রেজটির অর্থ হচ্ছে কোনো বিষয় না বুঝে পরস্পরকে ভুল বোঝাবুঝি অবস্থায় ভিন্ন বিষয় আলোচনা, মানে পরস্পরকে ভুল বোঝাবুঝি অবস্থায় কোনো বিষয় না বুঝে পরস্পরকে ভুল বোঝাবুঝি করে অন্য বিষয়ে আলোচনা করা। মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার অ্যান্ড টকিং ডিফারেন্ট সাবজেক্টস, এক্সাম্পলগুলো হচ্ছে দে আর আর্গুইং অ্যাট আ ক্রস পারপাসেস, দে আর আর্গুইং অ্যাট আ ক্রস পারপাসেস, মানে তারা ভুল বোঝাবুঝি করে মূল বিষয় আলোচনা করে অন্য বিষয় আলোচনা করছে। ডোন্ট কন্টেন্ট অ্যাট আ ক্রস পারপাসেস, মানে ভুল বোঝাবুঝি করে তোমরা বিতর্ক করো না, বাদানুবাদ করো না। ডোন্ট কন্টেন্ট অ্যাট আ ক্রস পারপাসেস, মানে যে বিষয় না, কোনো বিষয় না বুঝে পরস্পর ভুল বোঝাবুঝি অবস্থায় ভিন্ন বিষয় আলোচনা। নাম্বার 9, অ্যাট বে, এই ফ্রেজটির অর্থ হচ্ছে কোণঠাসা, প্রাণ বাঁচানোর জন্য সংগ্রামরত। ডিফাইন করলে পাবেন ইন আ টাইট কর্নার, ইন আ টাইট কর্নার। এক্সাম্পলগুলো হচ্ছে দ্য ডিয়ার ইজ অ্যাট বে ইন দ্য বুশ, দ্য ডিয়ার ইজ অ্যাট বে ইন দ্য বুশ, মানে হরিণটি এই ঝোপটার মধ্যে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে, বা কোণঠাসা, প্রাণ বাঁচানোর জন্য সে সংগ্রামরত একটা অবস্থায়। Another example হচ্ছে he was at bay at the last moment, মানে শেষ মুহূর্তে সে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল। he was at bay at the last moment. Number 10, at daggers drawn, এই ফ্রেজটির অর্থ হচ্ছে ঘোর বিবাদমান, চরম শত্রুতাপূর্ণ। ডিফাইন করলে পাবেন ইন এ স্টেট অফ ভায়োলেন্ট enmity, hostility on the point of fighting, in a state of violent enmity মানে চরম শত্রুতা, hostility মানে শত্রুতা, on the point of fighting মানে একেবারে মারামারি করার মুহূর্ত চলে আসার মতো, এই টাইপের। এক্সাম্পলগুলো হচ্ছে দ্য টু ফ্রেন্ডস আর নাও অ্যাট ড্যাগার্স ড্রন, দুই বন্ধু এখন চরম শত্রুতাপূর্ণ অবস্থায় আছে। The two brothers are now at daggers drawn, দুই ভাই এখন মারামারির একেবারে ঘোর বিবদমান অবস্থায় আছে। So dear viewers, at any rate, এই ফ্রেজটির অর্থ ছিল যে কোনো উপায়ে, যেটাকে বলা যায় at any cost, এভাবেও এটি প্রকাশ করা যায়। নাম্বার 2, at bottom, এই ফ্রেজটির অর্থ ছিল প্রকৃতপক্ষে, ইংরেজিতে এটাকে বলা যায় রিয়েলি, at the core মানে ভেতরে ভেতরে। নাম্বার 3, at the bottom of, at the bottom of, এই ফ্রেজটির অর্থ ছিল শীর্ষে, যেটাকে এভাবেও বলা যায় at the top of। নাম্বার 4, at dead of night, এই ফ্রেজটির অর্থ গভীর রাতে, at midnight। নাম্বার 5, at all, এই ফ্রেজটির অর্থ ছিল আদৌ বা মোটেই, primarily, primarily। নাম্বার 6, at all events, এই ফ্রেজটির অর্থ হচ্ছে সর্বাবস্থায়, যাহাই ঘটুক সব ক্ষেত্রেই, in all events, in all cases, in all cases। নাম্বার 7, at arm's length, এই ফ্রেজটির অর্থ ছিল দূরে, ইংরেজিতে এটাকে বলা যাবে at a distance, at a distance। নাম্বার 8, at cross purposes, কোনো বিষয় না বুঝে পরস্পরকে ভুল বোঝাবুঝি অবস্থায় ভিন্ন বিষয় আলোচনা। মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার অ্যান্ড টকিং ডিফারেন্ট সাবজেক্টস, ভুল বোঝাবুঝি করে অন্য বিষয়ে আলোচনা করা। নাম্বার 9, অ্যাট বে, এই ফ্রেজটির অর্থ হচ্ছে কোণঠাসা, প্রাণ বাঁচানোর জন্য সংগ্রামরত, ইন আ টাইট কর্নার। নাম্বার 10, অ্যাট ড্যাগার্স ড্রন, অ্যাট ড্যাগার্স ড্রন, এই ফ্রেজটির অর্থ হচ্ছে ঘোর বিবাদমান, চরম শত্রুতাপূর্ণ, ইন আ স্টেট অফ
violent enmity, hostility, on the point of fighting, in a state of violent enmity মানে চরম শত্রুতাপূর্ণ, hostility মানে শত্রুতাপূর্ণ, on the point of fighting মানে একেবারে মারামারি হওয়ার মুখে। So let's get started. At home, number 1, at home, যার অর্থ হচ্ছে দক্ষ, খুব ভালো জ্ঞান সম্পন্ন। ডিফাইন করলে পাবো স্কিলড, কোয়ালিফাইড। লেটস সি এক্সাম্পলস। হি ইজ quite at home in English grammar. He is quite at home in English grammar. সে ইংরেজি ব্যাকরণে, ইংরেজি গ্রামারে, ইংলিশ গ্রামারে বেশ দক্ষ। আরেকটি এক্সাম্পল হচ্ছে মাই ফ্রেন্ড রাকিব ইজ quite at home in mathematics. My friend Rakib is quite at home in mathematics. আমার বন্ধু রাকিব গণিতে বেশ দক্ষ। আরও একটি ফ্রেজ আছে অ্যাট হোম মানে, আরও একটি ফ্রেজ হয়, সেটি হচ্ছে ঘরের মতো আরামপ্রদ, মানে নিজের বাড়িতে যেমন ফিল করে সেই রকম অ্যাট হোম। ডিফাইন করলে পাবেন কমফোর্টেবল, রিল্যাক্সড। এক্সাম্পলগুলো হচ্ছে আই ফিল অ্যাট হোম ইন ইউর হাউস। আই ফিল অ্যাট হোম ইন ইউর হাউস, তোমার বাড়িতে আমার নিজ বাড়ির মতোই আরামপ্রদ মনে হচ্ছে। তোমার বাড়িতে আমার নিজ বাড়ির মতোই মনে হচ্ছে। Another example হচ্ছে I felt quite at home in my relatives house. আত্মীয়ের বাসায় থাকতে একেবারে নিজ বাড়ির মতোই মনে হয়েছিল। I felt quite at home in my relatives house. Number 3, at large. এই ফ্রেজটির অর্থ হচ্ছে অবাধ, মুক্ত, ধরাছোঁয়ার বাইরে, এই টাইপের বোঝায়। ফ্রি, ডিফাইন করলে পাবেন ফ্রি। The anti-socials are still at large. The anti-socials are still at large. সমাজ বিরোধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। Another example হচ্ছে though he is a well-known smuggler, he is still at large. Though he is a well-known smuggler, he is still at large. যদিও সে একজন সুপরিচিত চোরাকারবারি, তবুও সে এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। নাম্বার 4, আরেকটি অ্যাট লার্জ আছে, সেটি হচ্ছে, এটির অর্থ হচ্ছে সর্বোপরি মোট কথা। অ্যাট লার্জ অর্থ সর্বোপরি মোট কথা। ডিফাইন করলে পাবেন অ্যাজ আ হোল, ইন জেনারেল। উদাহরণগুলো হচ্ছে হার ফাদার ওয়াজ অ্যান অনেস্ট ম্যান অ্যাট লার্জ। হার ফাদার ওয়াজ অ্যান অনেস্ট ম্যান অ্যাট লার্জ, মোট কথা তার বাবা ছিল একজন সজ্জন ব্যক্তি, সৎ ব্যক্তি। হি ইজ পপুলার উইথ দ্য পিপল অ্যাট লার্জ। হি ইজ পপুলার উইথ দ্য পিপল অ্যাট লার্জ, সর্বোপরি সে জনগণের নিকট জনপ্রিয়। নাম্বার 5, অ্যাট লাস্ট, অ্যাট লং লাস্ট। এই ফ্রেজটির অর্থ হচ্ছে অবশেষে। ডিফাইন করলে পাওয়া যায় ইন দ্য লং রান, ফাইনালি। ওকে, এক্সাম্পলগুলো হচ্ছে আই গট মাই মিসিং পার্স অ্যাট লাস্ট। আই গট মাই মিসিং পার্স অ্যাট লাস্ট, অবশেষে আমি আমার হারানো মানি ব্যাগ ফিরে পেলাম। Another example হচ্ছে he agreed to go with us at long last. অবশেষে সে আমাদের সাথে যেতে রাজি হলো। He agreed to go with us at long last. দুটোর অর্থই অবশেষে। নাম্বার 6, at least. এই ফ্রেজটির অর্থ হচ্ছে অন্তত। ডিফাইন করলে পাওয়া যায় at the lowest, মানে অন্তত। এক্সাম্পলগুলো হচ্ছে at least have a look at my gift. At least have a look at my gift. অন্তত আমার পুরস্কারটা এক পলক দেখো, অন্তত আমার পুরস্কারটা এক পলক দেখো। Another example হচ্ছে at least give me one chance to prove my qualification. At least give me one chance to prove my qualification. আমার যোগ্যতা প্রমাণ করার জন্য অন্তত আমাকে একটা সুযোগ দিন। আমার যোগ্যতা প্রমাণ করার জন্য অন্তত আমাকে একটা সুযোগ দিন। নাম্বার 7, at fault, at a loss, at one's wit's end. এখানে এই বিগত যে লেকচারগুলো ছিল সেখানে আমি at a loss, at one's wit's end এই ফ্রেজগুলো বলেছি। এর সিমিলার সিনোনিমাস আরেকটি ফ্রেজ হচ্ছে at fault। এর অর্থ হচ্ছে হতবুদ্ধি, কিংকর্তব্য বিমূঢ়, বিভ্রান্ত। ডিফাইন করলে যে ওয়ার্ডগুলো পাওয়া যায় সেটা হচ্ছে puzzled, perplexed, bewildered, confused. এক্সাম্পলগুলো হচ্ছে দ্য গার্ল ওয়াজ at fault and didn't know what to say.
দ্য গার্ল ওয়াজ অ্যাট ফল্ট অথবা বলবেন অ্যাট আ লস অ্যান্ড ডিডন্ট নো হোয়াট টু সে। মেয়েটি হতবুদ্ধি হয়ে গিয়েছিল এবং কি বলবে বুঝতে পারছিল না। অ্যানাদার এক্সাম্পল হচ্ছে আই ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড অ্যান্ড ডিডন্ট নো হোয়াট টু ডু। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম এবং কি করব বুঝতে পারছিলাম না। আই ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড অ্যান্ড ডিডন্ট নো হোয়াট টু ডু। নাম্বার 8, অ্যাট ওয়ান্স ডিসক্রিশন। অ্যাট ওয়ান্স ডিসক্রিশন এই ফ্রেজটির অর্থ হচ্ছে কারো সিদ্ধান্ত, মর্জি বা ইচ্ছায়, কারো ইচ্ছায়। ডিফাইন করলে যেই বাক্যগুলো বা যে অর্থটি পাবো সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ওয়ান্স ডিসিশন অথবা উইশেস। অ্যাকর্ডিং টু ওয়ান্স ডিসিশন বা উইশেস মানে কারো সিদ্ধান্ত বা ইচ্ছায়। এক্সাম্পলগুলো দেখুন, সেটি হচ্ছে হি ডিড দ্য ওয়ার্ক অ্যাট হিজ ডিসক্রিশন। হি ডিড দ্য ওয়ার্ক অ্যাট হিজ ডিসক্রিশন। সে তার নিজ সিদ্ধান্তেই কাজটি করেছিল। সে তার নিজ সিদ্ধান্তেই কাজটি করেছিল। হিজ বেল ওয়াজ গ্রান্টেড অ্যাট দ্য ডিসক্রিশন অফ দ্য কোর্ট। হিজ বেল ওয়াজ গ্রান্টেড অ্যাট দ্য ডিসক্রিশন অফ দ্য কোর্ট। আদালতের সিদ্ধান্তেই তার জামিন হয়েছিল। নাম্বার 9, অ্যাট ওয়ান্স ওন সুইট ওয়েল এই ফ্রেজটির অর্থ হচ্ছে খুশি মতো। অ্যাকর্ডিং টু হিজ উইশেস। অ্যাকর্ডিং টু হিজ উইশেস। এক্সাম্পলগুলো হচ্ছে শি কেম হিয়ার অ্যাট হার ওন সুইট ওয়েল। শি কেম হিয়ার অ্যাট হার ওন সুইট ওয়েল। সে স্বেচ্ছায় এখানে এসেছিল, তার নিজের ইচ্ছায় খুশি মতো সে এখানে এসেছিল। অ্যানাদার এক্সাম্পল হচ্ছে আই এগ্রিড টু ম্যারি দ্য গার্ল অ্যাট মাই ওন সুইট ওয়েল। আমি স্বেচ্ছায় মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আই এগ্রিড টু ম্যারি দ্য গার্ল অ্যাট মাই ওন সুইট ওয়েল। আমি স্বেচ্ছায় মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। নাম্বার 10, অ্যাট ওয়ান্স এলবো। অ্যাট ওয়ান্স এলবো এটির অর্থ হচ্ছে পাশে বা নিকটে। ডিফাইন করলে যেই ওয়ার্ড বা ফ্রেজটি পাবো সেটি হচ্ছে ক্লোজ অ্যাট হ্যান্ড মানে হাতের নিকটে, সন্নিকটে, পাশে। এক্সাম্পলগুলো হচ্ছে আই অ্যাম অ্যাট ইউর এলবো ইন অল ইউর ট্রাভেলস। সব ধরনের বিপদে আমি তোমার পাশে আছি। আই অ্যাম অ্যাট ইউর এলবো ইন অল ইউর ট্রাভেলস। সব ধরনের বিপদে আমি তোমার পাশে আছি। অ্যানাদার এক্সাম্পল হচ্ছে নো ওয়ান এজ অ্যাট মাই এলবো ডিউরিং মাই হার্ড ডেজ। নো ওয়ান ওয়াজ অ্যাট মাই এলবো ডিউরিং মাই হার্ড ডেজ। আমার দুঃসময়ে কেউ আমার পাশে ছিল না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এক নজরে আরেকবার দেখে নেব। প্রথমটি কি ছিল? অ্যাট হোম। এই ফ্রেজটির অর্থ ছিল দক্ষ বা খুব ভালো জ্ঞান সম্পন্ন, স্কিলড, কোয়ালিফাইড। নাম্বার 2, আরেকটি অ্যাট হোম। এই ফ্রেজটির অর্থ হচ্ছে ঘরের মতো আরামপ্রদ, নিজের বাড়িতে যেমন ফিল করা হয় সেই রকম, কমফোর্টেবল, রিল্যাক্সড। নাম্বার 3, অ্যাট লার্জ। এই ফ্রেজটির অর্থ হচ্ছে অবাধ, মুক্ত, ধরাছোঁয়ার বাইরে, ফ্রি। নাম্বার 4, অ্যাট লার্জ, সর্বোপরি, মোট কথা। অ্যাজ আ হোল, ইন জেনারেল, এ দুটোর অর্থ হচ্ছে সর্বোপরি বা মোট কথা। নাম্বার 5, অ্যাট লাস্ট অথবা অ্যাট লং লাস্ট। এই ফ্রেজটির অর্থ হচ্ছে অবশেষে, ইন দ্য লং রান, ফাইনালি, এগুলোর অর্থ হচ্ছে অবশেষে। নাম্বার 6, অ্যাট লিস্ট। এই ফ্রেজটির অর্থ হচ্ছে অন্তত, অ্যাট দ্য লোয়েস্ট। নাম্বার 7, অ্যাট ফল্ট, অ্যাট আ লস, অ্যাট অনস উইটস এন্ড। এই তিনটি ফ্রেজের অর্থই হচ্ছে হতবুদ্ধি, কিংকর্তব্য বিমূঢ় বা বিভ্রান্ত, যেটাকে এইভাবে বলা যায় ইংরেজিতে পাজলড, পারপ্লেক্সড, বিউইল্ডার্ড, কনফিউজড। এই ওয়ার্ডগুলোর অর্থ হচ্ছে হতবুদ্ধি বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া। নাম্বার 8, অ্যাট অনস ডিসক্রিশন অর্থাৎ কারো সিদ্ধান্ত, মর্জি বা ইচ্ছায়, অ্যাকর্ডিং টু ওয়ান্স ডিসিশন অর উইশেস। নাম্বার 9, অ্যাট অনস ওন সুইট উইল। এই ফ্রেজটির অর্থ হচ্ছে খুশি মতো, অ্যাকর্ডিং টু হিজ উইশেস, খুশি মতো। নাম্বার 10, অ্যাট ওয়ান্স এলবো। এই ফ্রেজটির অর্থ হচ্ছে পাশে বা নিকটে, ক্লোজ অ্যাট হ্যান্ড, ক্লোজ অ্যাট হ্যান্ড। নাম্বার 1,
অ্যাট ওয়ান্স হিলস, এই ফ্রেজটির অর্থ হচ্ছে পায়ে পায়ে, ডিফাইন করলে পাবেন ক্লোজ বাহাইন্ড। এক্সাম্পলগুলো হচ্ছে আই ফলোড মাই ফাদার অ্যাট হিজ হিলস, আমি পদে পদে আমার বাবাকে অনুসরণ করেছিলাম। আই ফলোড মাই ফাদার অ্যাট হিজ হিলস, আমি পদে পদে আমার বাবাকে অনুসরণ করেছিলাম। হি ফলোড প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাট হিজ হিলস অ্যান্ড বিকেম সাকসেসফুল, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদঙ্ক অনুসরণ করেছিলেন এবং সফল হলেন। হি ফলোড প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাট হিজ হিলস অ্যান্ড বিকেম সাকসেসফুল। নাম্বার 2, অ্যাট ওয়ান্স ফিঙ্গার ইন্স অথবা টিপস, অ্যাট ওয়ান্স ফিঙ্গার ইন্স ওয়ার টিপস, এটা এই ফ্রেজটির অর্থ হচ্ছে নখদর্পণে, রেডি অ্যাট হ্যান্ড, ডিফাইন করলে পাবেন রেডি অ্যাট হ্যান্ড, মানে একেবারে আয়ত্ত। এক্সাম্পলগুলো হচ্ছে দিজ থামস আর অ্যাট মাই ফিঙ্গার ইন্স, দিজ থামস আর অ্যাট মাই ফিঙ্গার ইন্স, এই অঙ্কগুলো আমার নখদর্পণে আছে। অ্যানাদার এক্সাম্পল হচ্ছে দ্য ওয়ার্ক ইজ অ্যাট হিজ ফিঙ্গার টিপস, দ্য ওয়ার্ক ইজ অ্যাট হিজ ফিঙ্গার টিপস, কাজটি তার নখদর্পণে আছে। দ্য ওয়ার্ক ইজ অ্যাট হিজ ফিঙ্গার টিপস। Number 3, at once bake and call, at once bake and call, এই ফ্রেজটির অর্থ হচ্ছে আজ্ঞাবহ, ডাকলেই পাওয়া যায় এমন হুকুমের যে তাবেদার, অন্যের আদেশ পালনে একেবারে প্রস্তুত, একেবারে আজ্ঞাবহ, ডিফাইন করলে পাবেন obedient, under one's absolute control। এক্সাম্পলগুলো হচ্ছে হি ইজ অলওয়েজ অ্যাট মাই বেক অ্যান্ড কল, হি ইজ অলওয়েজ অ্যাট মাই বেক অ্যান্ড কল, সে সর্বদাই আমার আজ্ঞাবহ। অ্যানাদার এক্সাম্পল হচ্ছে মোস্ট অফ দেম ওয়ার অ্যাট মাই বেক অ্যান্ড কল হোয়েন আই ওয়াজ বস দেয়ার, আমি যখন সেখানকার বস ছিলাম তখন তাদের অধিকাংশই আমার আজ্ঞাবহ ছিল, আমার হুকুমের তাবেদার ছিল। মোস্ট অফ দেম ওয়ার অ্যাট মাই বেক অ্যান্ড কল হোয়েন আই ওয়াজ বস দেয়ার। নাম্বার 4, অ্যাট র্যান্ডম, এই ফ্রেজটির অর্থ হচ্ছে এলোপাথারিভাবে, এলোমেলোভাবে, ডিফাইন করলে পাওয়া যায় এমলেসলি, ইনডিসক্রিমিনেটলি, বাই চান্স। এক্সাম্পলগুলো হচ্ছে ডোন্ট ওয়ার্ক অ্যাট র্যান্ডম, এলোপাথারিভাবে কাজ করো না, ডোন্ট ওয়ার্ক অ্যাট র্যান্ডম। অ্যানাদার এক্সাম্পল হচ্ছে দ্য পুলিশ স্টার্টেড বিটিং আস অ্যাট র্যান্ডম, দ্য পুলিশ স্টার্টেড বিটিং আস অ্যাট র্যান্ডম, পুলিশ এলোপাথারিভাবে আমাদেরকে পিটাতে শুরু করলো, পুলিশ এলোপাথারিভাবে আমাদেরকে পিটাতে শুরু করলো, দ্য পুলিশ স্টার্টেড বিটিং আস অ্যাট র্যান্ডম। নাম্বার 5, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, এই ফ্রেজটির অর্থ হচ্ছে বিশৃঙ্খলা অবস্থায়, বিশৃঙ্খলা অবস্থায়, স্ক্যাটার্ড, ইন ডিজর্ডার, ইন কনফিউশন, নট ওয়েল অর্গানাইজড, যেগুলো পাওয়া যায় স্ক্যাটার্ড মানেও বিশৃঙ্খল, ইন ডিজর্ডার, ইন কনফিউশন, নট ওয়েল অর্গানাইজড। এক্সাম্পলগুলো হচ্ছে অল দ্য ফার্নিচার ইন দ্য রুম ওয়ার অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, ঘরটির মধ্যে সকল আসবাবপত্র এলোমেলো হয়ে পড়েছিল। All the furniture in the room were at sixes and sevens. Another example হচ্ছে she went out leaving her bedroom at sixes and sevens. ঘরটা অগোছালো রেখেই সে বাইরে চলে গেল, তার ঘরটা অগোছালো রেখেই সে বাইরে চলে গেল। She went out leaving her bedroom at sixes and sevens. তার বেডরুমটা অগোছালো রেখেই সে বাইরে চলে গেল। Number 6, অ্যাট স্টেক, এই ফ্রেজটির অর্থ হচ্ছে বিপদাপন্ন, ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ, যেমন অ্যাট রিস্ক, ইন ডেঞ্জার, ইন জেফার্ডি, অ্যাট রিস্ক, ইন ডেঞ্জার, ইন জেফার্ডি। এক্সাম্পলগুলো হচ্ছে মাই বিজনেস ইজ অ্যাট স্টেক নাও, আমার ব্যবসাটা এখন ঝুঁকিপূর্ণ, মানে ঝুঁকিতে আছে, বিপদাপন্ন হয়ে আছে। মাই বিজনেস ইজ অ্যাট স্টেক নাও। অ্যানাদার এক্সাম্পল হচ্ছে হিজ লাইফ ইজ অ্যাট স্টেক নাও, তার জীবন এখন ঝুঁকিপূর্ণ, বিপন্নপন্ন। হিজ লাইফ ইজ অ্যাট স্টেক নাও। নাম্বার 7, অ্যাট সি, এই ফ্রেজটির অর্থ হচ্ছে বিভ্রান্ত, হতবুদ্ধি, হাবুডুবু খাওয়া, ডিফাইন করলে পাবেন পারপ্লেক্সড, কনফিউজড। এক্সাম্পলগুলো হচ্ছে আই অ্যাম কোয়াইট অ্যাট সি ইন ইংলিশ, আই অ্যাম কোয়াইট অ্যাট সি ইন ইংলিশ, আমি ইংরেজিতে খুবই দুর্বল। আই অ্যাম কোয়াইট অ্যাট সি ইন ইংলিশ, এটা বোঝায় যে আমি ইংরেজিতে আসলে খুবই বিভ্রান্ত, মানে হাবুডুবু খাচ্ছি, আসলে কি বুঝি না, এই টাইপের।
অ্যানাদার এক্সাম্পল হচ্ছে আই ওয়াজ কোয়াইট এট সি অ্যান্ড ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু সে। আমি খুবই বিভ্রান্তিতে ছিলাম এবং বুঝতে পারছিলাম না কি বলতে হবে। আই ওয়াজ কোয়াইট অ্যাট সি অ্যান্ড ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু সে। নাম্বার 8, অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট দ্য 11th আওয়ার এই ফ্রেজটির অর্থ হচ্ছে একদম শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে। ডিফাইন করলে পাবেন অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট বা লাস্ট টাইম, জাস্ট ইন টাইম অথবা অলমোস্ট টু লেট, খুবই দেরিতে। এক্সাম্পলগুলো হচ্ছে হি এগ্রিড অ্যাট দ্য 11th আওয়ার। হি এগ্রিড অ্যাট দ্য 11th আওয়ার, একদম শেষ মুহূর্তে মানে অবশেষে শেষ মুহূর্তে সে রাজি হলো। হি এগ্রিড অ্যাট দ্য 11th আওয়ার। Another example হচ্ছে the doctor came at the 11th hour. The doctor came at the 11th hour. শেষ মুহূর্তে ডাক্তার আসলো, একদম শেষ মুহূর্তে ডাক্তার আসলো। The doctor came at the 11th hour. Number 9, at the outset. At the outset এই ফ্রেজটির অর্থ হচ্ছে প্রারম্ভে, শুরুতেই, in the beginning, যাকে ডিফাইন করলে পাবেন in the beginning. এক্সাম্পলগুলো হচ্ছে I would like to thank you all at the outset of my speech. I would like to thank you all at the outset of my speech. এই কথাটি আমি অনেক বেশি বলে থাকি। আমার বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। I would like to thank you all at the outset of my speech. Another example হচ্ছে I stumbled at the outset of the race. I stumbled at the outset of the race. দৌড় প্রতিযোগিতার শুরুতেই আমি হোঁচট খেয়েছিলাম। I stumbled at the outset of the race. Number 10, at times এই ফ্রেজটির অর্থ হচ্ছে মাঝে মাঝে, ডিফাইন করলে পাবেন occasionally. এক্সাম্পলগুলো হচ্ছে at times she loses her temper. মাঝে মধ্যে সে রেগে যায়। At times she loses her temper. Another example হচ্ছে I visit my relatives house at times. I visit my relatives house at times. মাঝে মধ্যে আমি আমার আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাই। So dear viewers, আমরা এক নজরে আরেকবার দেখে নেব। প্রথমটি কি ছিল? at on heels এর অর্থ হচ্ছে পায়ে পায়ে বা close behind, close behind. Number 2, at one's finger ends or tips. At one's finger ends or tips. এই ফ্রেজটির অর্থ ছিল নখদর্পণে, যেটাকে বলা যায় ready at hand. Number 3, at one's beck and call. এই ফ্রেজটির অর্থ ছিল আজ্ঞাবহ, ডাকলেই পাওয়া যায় এমন হুকুমের তাবেদার, অন্যের আদেশ পালনে প্রস্তুত, যাকে বলা যায় obedient, under one's absolute control. Number 4, at random. এই ফ্রেজটির অর্থ ছিল এলোপাথারিভাবে, এলোমেলোভাবে, aimlessly, indiscriminately, by chance. Number 5, at sixes and sevens. এই ফ্রেজটির অর্থ ছিল বিশৃঙ্খলা অবস্থায় বা বিশৃঙ্খল অবস্থায়, scattered, in disorder, in confusion, not well organized. প্রতিটির অর্থই হচ্ছে একই। Number 6, at stake. এই ফ্রেজটির অর্থ ছিল বিপদাপন্ন বা ঝুঁকিপূর্ণ। at risk, endangered, in jeopardy, jeopardy সবগুলোর অর্থ হচ্ছে বিপদাপন্ন, বিপদে। Number 7, at sea. at sea এই ফ্রেজটির অর্থ হচ্ছে বিভ্রান্ত, হতবুদ্ধি, হাবুডুবু খাওয়া, perplexed, confused, এগুলো বোঝাচ্ছে। Number 8, at the 11th hour. at the 11th hour এই ফ্রেজটির অর্থ হচ্ছে একদম শেষ মুহূর্তে, at the last possible moment, at the last possible moment অথবা time, just in time, almost too late. Number 9, at the outset. at the outset এই ফ্রেজটির অর্থ হচ্ছে প্রারম্ভে বা শুরুতেই, in the beginning. Number 10, at times এই ফ্রেজটির অর্থ হচ্ছে মাঝে মাঝে
যেটাকে বলা যায় occasionally. নাম্বার অন, অ্যাভারেজ পারসন। অ্যাভারেজ পারসন এই ফ্রেজটির অর্থ হচ্ছে জনসাধারণ বা সাধারণ মানুষ। এটাকে এইভাবে ইংরেজিতে বলা যায় কমন মেন, অর্ডিনারি পিপল। কমন মেন বা অর্ডিনারি পিপল। এক্সাম্পলগুলো হচ্ছে অ্যান অ্যাভারেজ পারসন ডাজন্ট গেট প্রপার রেসপেক্ট এনিহোয়ার। অ্যান অ্যাভারেজ পারসন ডাজন্ট গেট প্রপার রেসপেক্ট এনিহোয়ার। একজন সাধারণ মানুষ কোথাও যথাযথ সম্মান পায় না। একজন সাধারণ মানুষ কোথাও যথাযথ সম্মান পায় না। Another example, an average person reads a book only for pleasure. An average person reads a book only for pleasure. একজন সাধারণ মানুষ শুধু আনন্দের জন্যই বই পড়ে থাকে। তাহলে অ্যাভারেজ পারসন এই ফ্রেজটির অর্থ হচ্ছে জনসাধারণ বা সাধারণ, কমন পিপল। Number 2, a piece of cake. A piece of cake. এই ফ্রেজটির অর্থ হচ্ছে খুব সহজ কাজ, খুব সহজ কাজ। An easy task, something which is easy to do. An easy task, something which is easy to do. এক্সাম্পল হচ্ছে ডেলিভারিং আ পাবলিক লেকচার ইন ইংলিশ ইজ আ পিস অফ কেক টু মি। ডেলিভারিং আ পাবলিক লেকচার ইন ইংলিশ ইজ আ পিস অফ কেক টু মি। জনগণের সামনে বক্তব্য দেওয়া এখন আমার জন্য পানির মতো সহজ কাজ বা খুবই সহজ কাজ। Another example, convincing her is a piece of cake to me now. Convincing her is a piece of cake to me now. তাকে পটানো আমার কাছে এখন 1-2 এর ব্যাপার। তাকে পটানো আমার কাছে এখন 1-2 এর ব্যাপার। Number 3, at stone's throw. At stone's throw এই ফ্রেজটির অর্থ হচ্ছে নিকটে বা কাছে। At a short distance. At a short distance. এক্সাম্পলগুলো দেখুন, মাই স্কুল ইজ অ্যাট স্টোনস থ্রো ফ্রম মাই হোম। মাই স্কুল ইজ অ্যাট স্টোনস থ্রো ফ্রম মাই হোম। আমার স্কুলটি আমার বাসার নিকটে। Another example, the book is now available at stone's throw. The book is now available at stone's throw. বইটি এখন নিকটেই পাওয়া যাচ্ছে। Number 4, at one go. এই ফ্রেজটির অর্থ হচ্ছে একবারের চেষ্টায় বা প্রচেষ্টায়। At one attempt, যেটাকে বলা যায় at one attempt. এক্সাম্পলগুলো হচ্ছে আই সাকসিডেড টু ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান গো। আই সাকসিডেড টু ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান গো। আমি প্রথম প্রচেষ্টাতেই কাজটি করতে সক্ষম হয়েছিলাম। আমি প্রথম প্রচেষ্টাতেই কাজটি করতে সক্ষম হয়েছিলাম। Another example, she got the job at one go. She got the job at one go. সে এক চেষ্টাতেই চাকরিটি পেয়ে গেল। সে একবারের চেষ্টা বা প্রচেষ্টাতেই চাকরিটি পেয়ে গেল। Number 5, at length. At length এই ফ্রেজটির অর্থ হচ্ছে অবশেষে, ফাইনালি। অবশেষে চোরটি ধরা পড়ল। The thief was caught at length. The thief was caught at length. Another example, অবশেষে আমি কাজটি করতে সফল হলাম। I succeeded to do the work at length. I succeeded to do the work at length. আরেকটি at length আছে। এই ফ্রেজটির অর্থ হচ্ছে বিস্তারিত। At length. Number 6,
অ্যাট লেন্থ। ফ্রেজটির অর্থ হচ্ছে বিস্তারিত, ইন ডিটেলস, ইন ডিটেলস। টেল মি দ্য স্টোরি অ্যাট লেন্থ, টেল মি দ্য স্টোরি অ্যাট লেন্থ। গল্পটি আমাকে বিস্তারিত বলো, গল্পটি আমাকে বিস্তারিত বলো। Another example, I told him the matter at length. I told him the matter at length. আমি বিষয়টি তাকে বিস্তারিত বললাম। নাম্বার 7, অ্যাসিড টেস্ট। অ্যাসিড টেস্ট এটি একটি ফ্রেজ। এই ফ্রেজটির অর্থ হচ্ছে অগ্নি পরীক্ষা বা সত্যিকার পরীক্ষা। অগ্নি পরীক্ষা বা সত্যিকার পরীক্ষা, রিয়াল টেস্ট, যেটাকে ডিফাইন করলে পাবেন রিয়াল টেস্ট। এক্সাম্পলগুলো দেখুন, আই হ্যাভ টু পাস ইন দিস অ্যাসিড টেস্ট অ্যাট এনি কস্ট। আই হ্যাভ টু পাস ইন দিস অ্যাসিড টেস্ট অ্যাট এনি কস্ট। যে কোনো মূল্যে আমাকে এই অগ্নি পরীক্ষায় পাশ করতে হবে, যে কোনো মূল্যে আমাকে এই অগ্নি পরীক্ষায় পাশ করতে হবে। Another example, you have to give another acid test if you want to get me as your life partner. You have to give another acid test if you want to get me as your life partner. আমাকে জীবনসঙ্গী হিসেবে পেতে হলে তোমাকে আরেকটি অগ্নি পরীক্ষা দিতে হবে। নাম্বার 8, এই ফ্রেজটি হচ্ছে অ্যাওয়ার অফ কন্ট্রারি থিংস। অ্যাওয়ার অফ কন্ট্রারি থিংস, একই সাথে দুটি বিপরীতধর্মী অনুভূতি বিদ্যমান থাকে এমন। দোদুল্যমান, ফ্রেজটির অর্থ হচ্ছে একই সাথে দুটি বিপরীতধর্মী অনুভূতি বিদ্যমান থাকে এমন, দোদুল্যমান। অ্যাম্বিভ্যালেন্ট, ডিফাইন করলে পাবেন অ্যাম্বিভ্যালেন্ট। এক্সাম্পল হচ্ছে, আই ওয়াজ নট অ্যাওয়ার, আই ওয়াজেন্ট অ্যাওয়ার অফ দ্য কন্ট্রারি থিংস। আই ওয়াজেন্ট অ্যাওয়ার অফ দ্য কন্ট্রারি থিংস। আমি বিপরীতধর্মী বিষয়গুলো সম্বন্ধে অবহিত ছিলাম না। Another example, they didn't inform me about the contrary things earlier. They didn't inform me about the contrary things earlier. দোদুল্যমান বা বিপরীতধর্মী বিষয়গুলো সম্বন্ধে তারা আমাকে আগে জানায়নি। নাম্বার 9, এ বেড অফ রোজেস। এ বেড অফ রোজেস, এই ফ্রেজটির অর্থ হচ্ছে পুষ্পসজ্জা। পুষ্পসজ্জা, এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস, যে জীবন হাসি আর আনন্দে ভরপুর। এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস। এক্সাম্পল হচ্ছে, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন কোনো পুষ্পসজ্জা নয়, জীবন পুষ্পসজ্জা নয়। Another example, my childhood life was a bed of roses. My childhood life was a bed of roses. আমার ছেলেবেলাটা ছিল অনেক আরামদায়ক, মানে পুষ্পসজ্জা, অনেক আরামদায়ক। নাম্বার 10, এ বেড অফ থর্নস। এ বেড অফ থর্নস, এই ফ্রেজটির অর্থ হচ্ছে কণ্টক সজ্জা, মানে লাইফ ইজ হার্ড, জীবনটা কঠিন। কণ্টক সজ্জা, লাইফ ইজ হার্ড। এক্সাম্পল হচ্ছে, লাইফ ইজ জেনারেলি আ বেড অফ থর্নস। লাইফ ইজ জেনারেলি আ বেড অফ থর্নস, জীবন স্বাভাবিকভাবেই একটি কণ্টক সজ্জা, জীবনটা স্বাভাবিকভাবেই একটি কণ্টক সজ্জা। Another example, it seems my childhood life was better, but now it has become a bed of thorns. মনে হচ্ছে আমার ছেলেবেলাটাই ভালো ছিল, কিন্তু এখন জীবনটা কণ্টক সজ্জা হয়ে গিয়েছে, জীবনটা অনেক কঠিন হয়ে গিয়েছে। It seems my childhood life was better, but now it has become a bed of thorns. আর কয়েকটি আপনাদের জন্য বাড়তি আছে আজকে পুরস্কার হিসেবে, সেটা দেখুন। নাম্বার 11, অ্যাপল অফ অনস আই। অ্যাপল অফ অনস আই, এই ফ্রেজটির অর্থ হচ্ছে অত্যন্ত প্রিয় বা চোখের মণি যেটাকে বলা হয়,
এক্সট্রিমলি ফেভারিট, এক্সট্রিমলি ফেভারিট। আমি আমার পিতামাতার চোখের মণি। I am the apple of my parents' eyes. I am the apple of my parents' eyes. আমি আমার পিতামাতার চোখের মণি। বাচ্চা মেয়েটি ছিল তার বাবার চোখের মণি। Another example. The little girl was the apple of her father's eyes. The little girl was the apple of her father's eyes. বাচ্চা মেয়েটি ছিল তার বাবার চোখের মণি, খুবই আদরের। Let's see some more phrases. কিছু বাড়তি ফ্রেজ। Number 12. After one's own heart. After one's own heart. এই ফ্রেজটির অর্থ হচ্ছে কারো পছন্দ মতো। এখানে উদাহরণ দেব না, খুব তাড়াতাড়ি শেষ করব। After one's own heart. কারো পছন্দ মতো। To one's own liking. To one's choice. মানে কারো পছন্দ মতো। Number 13. At ease. At ease. এই ফ্রেজটির অর্থ হচ্ছে স্বচ্ছন্দে, মানে আরামে, স্বচ্ছন্দে বা আরামে। Number 14. Abode of God. Abode of God. এই ফ্রেজটির অর্থ হচ্ছে স্বর্গ, স্বর্গ, হিভেন বা প্যারাডাইস। Abode of God. এই ফ্রেজটির অর্থ হচ্ছে স্বর্গ। Number 15. Absolute zero. Absolute zero. এই ফ্রেজটির অর্থ হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা। -273 ডিগ্রি টেম্পারেচার, এটাকে বুঝিয়ে থাকে। 1. ব্যাড ব্লাড। এই ফ্রেজটির অর্থ হচ্ছে মনোমালিন্য বা তিক্ততা, যেটাকে বলা যায় ইল ফিলিং, ইল ফিলিং। সো এক্সাম্পলগুলো হচ্ছে নাও দেয়ার ইজ ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ফ্রেন্ডস। নাও দেয়ার ইজ ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ফ্রেন্ডস। এখন দুই বন্ধুর মধ্যে শত্রুতা বিদ্যমান। Another example, there was no bad blood between the two brothers before their marriage. There was no bad blood between the two brothers before their marriage. বিয়ের পূর্বে দুই ভাইয়ের মধ্যে কোনো তিক্ততা ছিল না। বিয়ের পূর্বে দুই ভাইয়ের মধ্যে কোনো তিক্ততা ছিল না। Number 2. ব্যাড বুক। ব্যাড বুক এই ফ্রেজটির অর্থ হচ্ছে কুনজর বা অনাগ্রহহীনতা, অনাগ্রহহীনতা, যেটাকে বলা যায় ডিসফেভার, ডিসফেভার। এক্সাম্পলগুলো হচ্ছে আই হ্যাভ ফলেন ইন দ্য ব্যাড বুক অফ দেম। আই হ্যাভ ফলেন ইন দ্য ব্যাড বুক অফ দেম। আমি তাদের কুনজরে পড়েছি, আমি তাদের কুনজরে পড়েছি। Another example, the secretary has fallen in the bad book of the manager. The secretary has fallen in the bad book of the manager. Secretary ম্যানেজারের রোষানলে পড়েছে, রোষানলে পড়েছে। Number 3. ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এই ফ্রেজটির অর্থ হচ্ছে তল্পি তল্পা সহ, অর্থাৎ সব কিছু নিয়ে। উইথ অল বিলঙ্গিংস, সমস্ত মালপাতি নিয়ে। উইথ অল বিলঙ্গিংস। এক্সাম্পল হচ্ছে দে লেফট দ্য ভিলেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। দে লেফট দ্য ভিলেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তারা তল্পি তল্পা সহ গ্রাম ত্যাগ করলো, অর্থাৎ সব কিছু নিয়ে গ্রাম ত্যাগ করলো। Another example, I left my university bag and baggage. I left my university bag and baggage. আমি তল্পি তল্পা সহ আমার বিশ্ববিদ্যালয় ত্যাগ করলাম, অর্থাৎ পড়ালেখা শেষ হলে তো ত্যাগ করতেই হবে। Number 4. Bear away the palm. Bear away the palm. এই ফ্রেজটির অর্থ হচ্ছে বিজয়ী হওয়া, বিজয়ী হওয়া, উইন, উইন। এক্সাম্পলগুলো দেখুন, আই হোপ ইউ উইল বিয়ার অ্যাওয়ে দ্য পাম ইন দ্য কন্টেস্ট। আই হোপ ইউ উইল বিয়ার অ্যাওয়ে দ্য পাম ইন দ্য কন্টেস্ট। আমি আশা করি তুমি প্রতিযোগিতায় বিজয়ী হবে, আমি আশা করি তুমি প্রতিযোগিতায় বিজয়ী হবে। Another example, we will bear away the palm in the final round, inshallah. We will bear away the palm
ইন দ্য ফাইনাল রাউন্ড, ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত পর্বে বিজয়ী হব ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ যদি সহায় থাকেন। নাম্বার 5, বিট অ্যাবাউট দ্য বুশ, অর ইউ হ্যাভ টু সে বিট অ্যারাউন্ড দ্য বুশ। এই ফ্রেজটির অর্থ হচ্ছে আন্দাজে ঢিল ছোড়া, অর্থাৎ না জেনেই কথা বলা, আজে বাজে কথা বলা, কাজের কথায় না এসে আজে বাজে কথা বলা যেটা হয়, অর্থাৎ আন্দাজে ঢিল ছোড়া। টক ইরিলিভেন্টলি, টক ইরিলিভেন্টলি। এক্সাম্পল হচ্ছে ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ, কাম টু দ্য পয়েন্ট। ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ, কাম টু দ্য পয়েন্ট। আন্দাজে ঢিল না ছুঁড়ে কাজের কথায় আসো, আন্দাজে ঢিল না ছুঁড়ে কাজের কথায় আসো, খুব ভালো একটা এক্সপ্রেশন ইউজ করবেন। Another example, I don't like beating about the bush. I don't like beating about the bush. আমি আন্দাজে কথা বলা পছন্দ করি না, আমি আন্দাজে কথা বলা পছন্দ করি না। নাম্বার 6, beat black and blue. beat black and blue. এই ফ্রেজটির অর্থ হচ্ছে প্রচণ্ড প্রহার করা, খুব করে পিটানো। বিট সিভিয়ারলি, বিট সিভিয়ারলি। এক্সাম্পল হচ্ছে দে বিট দ্য থিপ ব্ল্যাক অ্যান্ড ব্লু, দে বিট দ্য থিপ ব্ল্যাক অ্যান্ড ব্লু। তারা চোরটিকে বেধড়ক মার দিল, মানে চরম পিটালো। Another example, he was beaten black and blue yesterday. He was beaten black and blue yesterday. তাকে গতকাল প্রচণ্ড পিটানো হয়েছিল বা মার দেওয়া হয়েছিল। সো বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু অর্থাৎ প্রচণ্ড প্রহার করা। নাম্বার 7, বিট দ্য এয়ার, বিট দ্য এয়ার। এই ফ্রেজটির অর্থ হচ্ছে বৃথা পরিশ্রম করা, বৃথা পরিশ্রম করা। ইউজলেস লেবার, ইউজলেস লেবার। এক্সাম্পল দেখুন, in trying to defeat him, in trying to defeat him, you are only beating the air, you are only beating the air. তাকে হারানোর চেষ্টা করে তুমি শুধুই বৃথা পরিশ্রম করছো। So, in trying to defeat him, you are only beating the air. Another example, your effort to do the work is nothing but beating the air. Your effort to do the work is nothing but beating the air. তোমার সেই কাজটি করার প্রচেষ্টা বৃথা পরিশ্রম ছাড়া আর কিছুই নয়, বা বৃথা পরিশ্রম ছাড়া আসলে কিছুই না। নাম্বার 8, বিয়ার গার্ডেন। বিয়ার গার্ডেন এই ফ্রেজটির অর্থ হচ্ছে ঝগড়াটেদের আস্তানা, ঝগড়াটেদের আস্তানা। এ প্লেস অফ noise and quarrels, a place of noise and quarrels. Example, some outsiders turned the meeting into a beer garden. Some outsiders turned the meeting into a beer garden. কিছু বহিরাগত সভাটিকে ঝগড়াটেদের আস্তানা বানিয়ে দিল, অর্থাৎ মারামারির একটা জায়গা বানিয়ে ফেললো। Another example, they have turned the classroom into a beer garden. They have turned the classroom into a beer garden. তারা ক্লাসরুমটিকে ঝগড়াটেদের আস্তানা বানিয়ে দিয়েছে। নাম্বার 9, beggar description, beggar description. এই ফ্রেজটির অর্থ হচ্ছে অবর্ণনীয়, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, বর্ণনা করা যায় না। ইনডেসক্রাইবেবল, ইনডেসক্রাইবেবল এটির অর্থ অবর্ণনীয়। এক্সাম্পলগুলো হচ্ছে দ্য মিজারিজ অফ দ্য ফ্লাড ভিকটিমস আর বেগার ডেসক্রিপশন। দ্য মিজারিজ অফ দ্য ফ্লাড ভিকটিমস আর বেগার ডেসক্রিপশন। বন্যার্তদের দুঃখ কষ্টের সীমা নেই, অর্থাৎ তাদের দুঃখ কষ্ট আসলে অবর্ণনীয়, যা ভাষায় বর্ণনা করা যায় না। Another example, the beauty of Bangladeshi villages are beggar description. The beauty of Bangladeshi villages are beggar description. বাংলাদেশের গ্রামগুলোর সৌন্দর্য অবর্ণনীয়।
বাংলাদেশের গ্রামগুলোর সৌন্দর্য অবর্ণনীয়। নাম্বার 10, beneath one's dignity, beneath one's dignity, এই ফ্রেজটির অর্থ হচ্ছে অসম্মানজনক, অসম্মানজনক অর্থাৎ ডেরোগেটরি, ডেরোগেটরি, এটির অর্থ হচ্ছে অসম্মানজনক, মানহানিকর। এক্সাম্পলগুলো হচ্ছে ইট ওয়াজ বিনিথ মাই ডিগনিটি টু অ্যাকসেপ্ট দ্যাট পোস্ট, ইট ওয়াজ বিনিথ মাই ডিগনিটি টু অ্যাকসেপ্ট দ্যাট পোস্ট, সেই পদটি গ্রহণ করা আমার জন্য অসম্মানজনক ছিল, অর্থাৎ আমার লেভেলের সাথে যায় না এমন কোনো পদ গ্রহণ করা, এটি আসলে অসম্মানজনক ছিল। Another example, don't you think it is beneath his dignity to be working here? Don't you think, তুমি কি মনে করো না, it is beneath his dignity to be working here? তোমার কি মনে হয় না তার এখানে কাজ করাটা অসম্মানজনক? তোমার কি মনে হয় না তার এখানে কাজ করাটা অসম্মানজনক, অর্থাৎ তার লেভেলের সাথে যায় না এই কাজটা। So, dear viewers, once again at a glance, let's have a look. এক নজরে আবার দেখে নিই। ব্যাড ব্লাড, নাম্বার 1, ব্যাড ব্লাড, এই ফ্রেজটির অর্থ ছিল মনোমালিন্য বা তিক্ততা, ইল ফিলিং। নাম্বার 2, ব্যাড বুক, প্র্যাকটিস করবেন, ব্যাড বুক, কুনজর, অনাগ্রহহীনতা, যেটাকে বলা যায় ডিসফেভার। নাম্বার 3, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তল্পি তল্পা সহ, অর্থাৎ উইথ অল বিলঙ্গিংস। নাম্বার 4, বিয়ার অ্যাওয়ে দ্য পাম, অর্থাৎ বিজয়ী হওয়া বা জিতে নেওয়া, উইন। নাম্বার 5, বিট অ্যাবাউট দ্য বুশ ওয়ার বিট অ্যারাউন্ড দ্য বুশ, আন্দাজে ঢিল ছোড়া, অর্থাৎ কাজের কথায় না এসে ঘুরিয়ে পিছিয়ে আজে বাজে কথা বলা, এই টাইপের বোঝায়, টক ইরিলিভেন্টলি। নাম্বার 6, বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু, প্রচণ্ড প্রহার করা, বিট সিভিয়ারলি। নাম্বার 7, বিট দ্য এয়ার, অর্থাৎ বৃথা পরিশ্রম করা, বৃথা পরিশ্রম করা, ইউজলেস লেবার। নাম্বার 8, বিয়ার গার্ডেন, ঝগড়াটেদের আস্তানা, ঝগড়াটেদের আস্তানা, আ প্লেস অফ নয়েজ অ্যান্ড কোয়ারেলস, এ প্লেস অফ নয়েজ অ্যান্ড কোয়ারেলস। নাম্বার 9, বেগার ডেসক্রিপশন, এই ফ্রেজটির অর্থ হচ্ছে অবর্ণনীয়, ইনডেসক্রাইবেবল। নাম্বার 10, বিনিথ ওয়ান্স ডিগনিটি, অসম্মানজনক অর্থাৎ ডেরোগেটরি, যেটা মানহানিকর। সো বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপ সি, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপ সি, এই ফ্রেজটির অর্থ হচ্ছে উভয় সংকট। এটির আরও একটি ফ্রেজ আছে, সেটি হচ্ছে বিটুইন টু ফায়ার্স, এই বোথ ফ্রেজের অর্থ হচ্ছে উভয় সংকট, অর্থাৎ বিটুইন দ্য টু ইকুয়াল ডেঞ্জার্স ইন ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ দুটো সমান সমান বিপদের মধ্যে আছে, এই টাইপের। এক্সাম্পল দেখুন, ইট সিমস দ্যাট আই হ্যাভ ফলেন বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপ সি, মনে হচ্ছে যে আমি উভয় সংকটে পড়ে গিয়েছি। It seems that I have fallen between the devil and deep sea. Another example, I fell between the devil and deep sea in solving their dispute. I fell between the devil and deep sea in solving their dispute. তাদের বিবাদ মিটাতে গিয়ে বা মীমাংসা করতে গিয়ে আমি উভয় সংকটে পড়ে গিয়েছিলাম। নাম্বার 2, বিয়ার অ্যাওয়ে দ্য বেল, বিয়ার অ্যাওয়ে দ্য বেল, এই ফ্রেজটির অর্থ হচ্ছে সর্বপ্রথম হওয়া, সর্বপ্রথম হওয়া। টু বি দ্য ফার্স্ট, টু বি দ্য ফার্স্ট। এক্সাম্পল দেখুন, হি কুডন্ট বি এবল টু বিয়ার অ্যাওয়ে দ্য বেল, হি কুডন্ট বি এবল টু বিয়ার অ্যাওয়ে দ্য বেল, সে সর্বপ্রথম হতে পারেনি, সে সর্বপ্রথম হতে পারেনি। Another example, will she be able to bear away the bell? Will she be able to bear away the bell? সে কি প্রথম হতে পারবে? এই রিলেটেড আরও একটি ফ্রেজ আছে, সেটি হচ্ছে bear away the palm, এই ফ্রেজটির অর্থ হচ্ছে PALM, bear away the palm, এর অর্থ হচ্ছে জয়ী হওয়া বা জিতে নেওয়া। ওকে, সো নাম্বার 3,
নাম্বার 3, বি লাইন। বি লাইন এই ফ্রেজটির অর্থ হচ্ছে সোজা পথ। সোজা পথ, স্ট্রেট অ্যাওয়ে, যাকে বলা যায় স্ট্রেট অ্যাওয়ে। আওয়ার স্কুল ইজ 1 mile away from here on the B line. Our school is 1 mile away from here on the B line. সোজা পথে আমাদের স্কুল এখান হতে 1 মাইল দূরে। Another example, my house is about 2 kilometers away from here on the B line. My house is about 2 kilometers away from here on the B line. আমার বাড়িটি এখান থেকে সোজা পথে 2 কিলোমিটার দূরে। নাম্বার 4, বিউটি স্লিপ অর্থাৎ প্রথম রাতের ঘুম। প্রিমেচার স্লিপ, যাকে বলা যায় প্রিমেচার স্লিপ। প্রিমেচার মানে অপর্যাপ্ত। এক্সাম্পল হচ্ছে ইউ লুক মোর বিউটিফুল ইন ইউর বিউটি স্লিপ। ইউ লুক মোর বিউটিফুল ইন ইউর বিউটি স্লিপ। প্রথম রাতের ঘুমের পরে তোমাকে আরও সুন্দর লাগে। প্রথম রাতের ঘুমের পরে তোমাকে আরও সুন্দর লাগে, অর্থাৎ প্রথম রাতের ঘুম বোঝায়। আই রিয়েলি এনজয় মাই বিউটি স্লিপ। অ্যানাদার এক্সাম্পল, আই রিয়েলি এনজয় মাই বিউটি স্লিপ, অর্থাৎ আমি সত্যি আমার প্রথম রাতের ঘুমটাকে খুব উপভোগ করি। নাম্বার 5, বেল ওয়েদার। বেল ওয়েদার এই ফ্রেজটির অর্থ হচ্ছে দলের নেতা। বেল ওয়েদার এই ফ্রেজটির অর্থ হচ্ছে দলের নেতা বা পালের গোদা, দুটোর অর্থই কিন্তু একই বোঝায়। পালের গোদা মানেও হচ্ছে দলনেতা। সো লিডার। এক্সাম্পল দেখুন, দ্য পুলিশ couldn't arrest the bellwether of the rebellious group. The police couldn't arrest the bellwether of the rebellious group. পুলিশ বিদ্রোহী গ্রুপটির দলনেতাকে গ্রেপ্তার করতে পারেনি। Another example, did you recognize the bellwether of that group? Did you recognize, তুমি কি চিনতে পেরেছিলে the bellwether of that group, সে দলের দলনেতাকে? নাম্বার 6, বিলো দ্য বেল্ট। বিলো দ্য বেল্ট এই ফ্রেজটির অর্থ হচ্ছে অন্যায়ভাবে, অর্থাৎ অন্যায় বা নিষ্ঠুর। একটি হচ্ছে অ্যাডভার্ব, অন্যায়ভাবে, কিভাবে, অন্যায়ভাবে, আর পরেরগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, অন্যায়, নিষ্ঠুর। আনলফুলি, অন্যায়ভাবে বা আইনসঙ্গতভাবে নয়। আর এটা হচ্ছে অ্যাডভার্ব, পরেরটা হচ্ছে আনফেয়ার অ্যান্ড ক্রুয়েল অর হার্টফুল, এই তিনটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, নেভার পানিশ ইয়োর ইয়ঙ্গার্স বিলো দ্য বেল্ট। কখনোই তোমার ছোটদেরকে নিষ্ঠুরভাবে শাস্তি দিও না। নেভার পানিশ ইয়োর ইয়ঙ্গার্স বিলো দ্য বেল্ট। ছোটদেরকে কখনোই নিষ্ঠুরভাবে শাস্তি দিও না। Another example, he behaved with us below the belt. He behaved with us below the belt. সে আমাদের সাথে অন্যায় আচরণ করলো। সে আমাদের সাথে অন্যায় আচরণ করলো। নাম্বার 7, beside the mark. Beside the mark এই ফ্রেজটির অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক, irrelevant, যেটাকে বলা যায় irrelevant। এক্সাম্পল হচ্ছে, what have you written is beside the mark. What have you written is beside the mark. তুমি যা লিখেছো তা অপ্রাসঙ্গিক। Another example, your odds are quite beside the mark. Your odds are quite beside the mark. তোমার কথাগুলো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। নাম্বার 8, bid on time. Bid on time এই ফ্রেজটির অর্থ হচ্ছে সুযোগের অপেক্ষায়, সুযোগের অপেক্ষায় থাকা। ওয়েট ফর প্রপার চান্স। ওয়েট ফর প্রপার চান্স। এক্সাম্পল হচ্ছে, দে আর বিডিং দেয়ার টাইম টু মেক দ্য অ্যাটাক। দে আর বিডিং দেয়ার টাইম টু মেক দ্য অ্যাটাক। তারা আক্রমণ করার সুযোগের অপেক্ষায় আছে। তারা আক্রমণ করার সুযোগের অপেক্ষায় আছে। Another example, we are bidding our time to do the work. আমরা কাজটি করার সুযোগের অপেক্ষায় আছি। We are bidding our time to do the work. আমরা কাজটি করার সুযোগের অপেক্ষায় আছি। নাম্বার 9,
বিগ বাগ। বিগ বাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ, এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ লোক। ইম্পর্টেন্ট পারসন, ইম্পর্টেন্ট পারসন। এক্সাম্পলগুলো হচ্ছে দ্য চেয়ারম্যান ইজ আ বিগ বাগ অফ দ্য ইউনিয়ন কাউন্সিল। দ্য চেয়ারম্যান ইজ আ বিগ বাগ অব দ্য ইউনিয়ন কাউন্সিল। চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তি। Another example, her father is a big bug in our village. Her father is a big bug. এখানে অফ ইউজ করবো আমরা, অফ আওয়ার ভিলেজ। তার বাবা আমাদের গ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার বাবা আমাদের গ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। নাম্বার 10, বিগ উইগ। বিগ উইগ এই ফ্রেজটির অর্থ হচ্ছে খ্যাতনামা ব্যক্তি, অর্থাৎ প্রথমটি বিগ বাগ গুরুত্বপূর্ণ লোক বা গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর বিগ উইগ মানে খ্যাতনামা ব্যক্তি। ফেমাস পারসন, ফেমাস পারসন। এক্সাম্পল দেখুন, উই ইনভাইটেড সাম লোকাল বিগ উইগস টু আওয়ার ফাংশনস। উই ইনভাইটেড সাম বিগ উইগস টু আওয়ার ফাংশনস। আমরা আমাদের অনুষ্ঠানে কিছু স্থানীয় খ্যাতনামা ব্যক্তিকে দাওয়াত করেছিলাম। উই ইনভাইটেড সাম লোকাল বিগ উইগস টু আওয়ার ফাংশনস। অ্যানাদার এক্সাম্পল, ডিড ইউ কনসাল্ট উইথ এনি বিগ উইগ অফ your locality about this? Did you consult with any big wig of your locality about this? তুমি কি তোমার এলাকার কোনো খ্যাতনামা ব্যক্তির সাথে এ বিষয়ে পরামর্শ করেছিলে? তুমি কি তোমার এলাকার কোনো খ্যাতনামা ব্যক্তির সাথে এ বিষয়ে পরামর্শ করেছিলে? সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এক নজরে আবারও দেখব। সো লেটস এনজয় অ্যাট আ গ্ল্যান্স। প্রথমটি কি ছিল? বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপ সি, অথবা বিটুইন টু ফায়ার্স। এই ফ্রেজটির অর্থ ছিল উভয় সংকট। বিটুইন দ্য টু ইকুয়াল ডেঞ্জার্স ইন ডিফিকাল্ট সিচুয়েশন। বিটুইন দ্য টু ইকুয়াল ডেঞ্জার্স মানে দুটো সম পরিমাণ বিপদের মাঝে। ইন ডিফিকাল্ট সিচুয়েশন মানে কঠিন অবস্থায়। বেল, বিয়ার অ্যাওয়ে দ্য বেল, এই ফ্রেজটির অর্থ হচ্ছে সর্বপ্রথম হওয়া। টু বি দ্য ফার্স্ট। নাম্বার 3, বি লাইন, এই ফ্রেজটির অর্থ হচ্ছে সোজা পথ। স্ট্রেট অ্যাওয়ে, যেটাকে বলা যায় স্ট্রেট অ্যাওয়ে, এটার অর্থ সোজা পথ। নাম্বার 4, বিউটি স্লিপ, প্রথম রাতের ঘুম। প্রিমেচার স্লিপ মানে যেই কাঁচা ঘুমটাকে বলা হয়। নাম্বার 5, বেল ওয়েদার, অর্থাৎ দলের নেতা, লিডার। নাম্বার 6, বিলো দ্য বেল্ট, এই ফ্রেজটির অর্থ হচ্ছে অন্যায়ভাবে, অর্থাৎ এটি অ্যাডভার্ব, আর পরের দুটি হচ্ছে অন্যায়, নিষ্ঠুর, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আনলফুলি অথবা আনফেয়ার অ্যান্ড ক্রুল অর হার্টফুল। হার্টফুল মানে বেদনাদায়ক, ক্ষতিকর, নিষ্ঠুর। নাম্বার 7, বিসাইড দ্য মার্ক, এই ফ্রেজটির অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক, ইররিলিভেন্ট, ইররিলিভেন্ট। বিসাইড দ্য মার্ক। সো নাম্বার 8, বিড অনস টাইম, অর্থাৎ সুযোগের অপেক্ষায় থাকা। ওয়েট ফর প্রপার চান্স। নাম্বার 9, বিগ বাগ, এই ফ্রেজটির অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ লোক, ইম্পর্টেন্ট পারসন। নাম্বার 10, বিগ উইগ, এই ফ্রেজটির অর্থ হচ্ছে খ্যাতনামা ব্যক্তি, ফেমাস পারসন, ফেমাস পারসন। সো